আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে অংশীদারি ব্যবসার হিসাব এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন নং 3 সমাধান করব। আমরা এই অধ্যায়ে যতগুলো সৃজনশীল ম্যাথ সলভ করব, প্রত্যেকটা অঙ্ক করার সময় আমরা বেসিক বুঝে বুঝে অঙ্কগুলা সলভ করার চেষ্টা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তুমি যাতে পরীক্ষা ভালো করতে পারো, আমি এই চেষ্টাই করব। তাই চলো আমরা ক্লাসটা শুরু করি। আমরা প্রথমেই প্রশ্নে দেখি কি বলা আছে। ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন নং 3-এ আমরা একটু প্রশ্নটা দেখি। আমাদের প্রশ্নে বলা আছে এ ও বি একটি অংশীদারি কারবারে দুজন অংশীদার। 2023 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে 80,000 টাকা, 60,000 টাকা। তার মানে 2023 সালের 1 জানুয়ারি তারিখে তাদের প্রারম্ভিক মূলধন 80,000 টাকা, 60,000 টাকা কারবারে ছিল। তারা কারবারের লাভ ক্ষতি মূলধন অনুপাতে বন্টন করে নেয়। ব্যবসায় পরিচালনার জন্য বি প্রত্যেক মাসে 2,500 টাকা করে বেতন পাবে, এটা চুক্তিপত্র অনুযায়ী। এও বি প্রত্যেক মাসের প্রথম তারিখে 1,000 টাকা ও 800 টাকা উত্তোলন করে। নগদ উত্তোলন ছাড়াও 2,000 টাকার পণ্য উত্তোলন করে, যা হিসাবভুক্ত হয়নি। তার মানে এটা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়নি। মূলধন ও নগদ উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে কারবারের নিট মুনাফা দাঁড়ায় 65,100 টাকা। এই যে নিট মুনাফা, আমরা অংশীদারি ব্যবসার হিসেবে প্রত্যেকটা অঙ্কে শেষের লাইনে যে দেখি যে উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে অমুক তারিখে কারবারের নিট মুনাফা এত টাকা দাঁড়িয়েছে, আসলে এটা হিসাব করার শেষে আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে এই প্রতিষ্ঠানটা তার নিট মুনাফা 65,100 টাকা পেয়েছে। এখন এটা আমাদের উদ্দীপক। এখান থেকে আমাকে প্রথমে কয়ে বলছে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো, ক্ষয়ে বলছে লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করো, গয়ে বলছে মূলধন হিসাব প্রস্তুত করো। আমরা এই প্রশ্নটা সলভ করব বেসিক বুঝে বুঝে। আমরা এক একটা করে সৃজনশীল প্রশ্ন সলভ করবো এবং বেসিকটা বোঝার চেষ্টা করব। প্রথমে ক সলভ করি আমরা। কয়ে বলছে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। তুমি অংশীদার, একটা অংশীদারি কারবারের মালিক। একটা অংশীদারি কারবারে মালিক কয়জন থাকে? 2 বা ততোধিক ব্যক্তি। এই যে 2 বা ততোধিক ব্যক্তি পারস্পরিক চুক্তি সম্পাদনের মাধ্যমে যে ব্যবসায় গড়ে তোলে তাকে তো আমরা মূলত অংশীদারি কারবার বলি। একটা অংশীদারি কারবার শুরু করার সময় অংশীদারকে একটা নির্দিষ্ট মূলধন বিনিয়োগ করার মাধ্যমে ব্যবসাটা শুরু করতে হয়। দেন তারা চুক্তি সম্পাদন করার মাধ্যমে ব্যবসার কার্যক্রম শুরু করে। এখন ব্যবসা শুরু করার পর অংশীদাররা তাদের নিজের প্রয়োজনে কারবার থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে, পণ্য উত্তোলন করতে পারে। তুমি অংশীদার যখন কারবার থেকে নগদ টাকা উত্তোলন করবা, যদি চুক্তিপত্রে উল্লেখ থাকে যে অংশীদাররা উত্তোলন করলে এত % সুদ দিতে হবে, তখন আসলে উত্তোলনের সুদ নির্ণয় করতে হবে। যদি উত্তোলনের সুদ নির্ণয়ের কথা উল্লেখ না থাকে, তাহলে আমরা কখনোই উত্তোলনের সুদ নির্ণয় করতে পারবো না। কারণ আমরা জানি শুধুমাত্র অংশীদারি আইন অনুযায়ী কোনো অংশীদার যদি কারবারে ঋণ নিয়ে আসে, তাহলে বাধ্যতামূলক ওই ঋণের উপর 6% সুদ কারবার তাকে দিবে। তারপরে আইন অনুযায়ী ঋণের সুদ নির্ণয় করা বা কাটা বাধ্যতামূলক, বাকি কোনো সুদ কাটা বাধ্যতামূলক না। মূলধনের সুদ যদি চুক্তিপত্রে উল্লেখ থাকে তাহলে মূলধনের সুদ নির্ণয় করব। উত্তোলনের সুদ যদি চুক্তিপত্রে উল্লেখ থাকে তাহলে উত্তোলনের সুদ নির্ণয় করব। আমাদের প্রশ্নে স্পষ্ট দেওয়া আছে যে মূলধন ও নগদ উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। মূলধনের সুদ কারবার অংশীদারদেরকে দেয়। মূলধনের সুদ কারবারের ব্যয়, কারণ আমরা এখানে মালিকের নামে কারবারের হিসাব সংরক্ষণ করব। মালিকের নামে মানে অংশীদারদের নামে আমরা সবসময় হিসাব কিন্তু সংরক্ষণ করি ব্যবসায় প্রতিষ্ঠানের। এখন ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যয় এবং আয় এটা নির্ভর করবে ব্যবসায় প্রতিষ্ঠানের উপর। যে ব্যবসায় প্রতিষ্ঠান সেবা নেওয়ার জন্য যখন টাকা দিবে, এটা হচ্ছে ব্যয়। ব্যবসায় প্রতিষ্ঠান যদি সেবা প্রদান করার শর্তে টাকা গ্রহণ করে, এটা আয়। তাহলে মূলধনের সুদ কে পায়? মূলধনের সুদ মালিক পায়। কে দেয়? কারবার দেয়। তো কারবার মূলধনের সুদ দেয় কাকে দেয়? মালিককে দেয়। কেন দেয়? কারণ মালিক কারবারে মূলধন বিনিয়োগ করছে, যেহেতু ওই টাকাটা কারবার ইউটিলাইজ করতেছে, তাই ওই টাকাটা কি হচ্ছে? কারবারে ব্যবহৃত হচ্ছে, তাই কারবার ওই টাকাটা উপর মালিককে সুদ দিবে। তাহলে মূলধনের সুদ কারবারের ব্যয়। ঠিক তেমনিভাবে উত্তোলন কে করে? উত্তোলন করে অংশীদার বা মালিক। এই যে অংশীদার বা মালিক যে উত্তোলন করে, এই উত্তোলনের উপর অংশীদার বা মালিক চুক্তিপত্র অনুযায়ী সুদ প্রদান করে থাকে। যেমন এখানে স্পষ্ট বলা আছে মূলধন ও নগদ উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। তাহলে উত্তোলনের সুদ কে দেয়? অংশীদার দেয়। কোথায় দেয়? অংশীদার কারবারে দেয়। কেন বলো তো? কারণ একটু তুমি বেসিকটা বোঝো। তুমি মালিক, অংশীদার মানে তুমি মালিক, তুমি তোমার নিজের প্রয়োজনে তোমার টাকা কারবার থেকে উত্তোলন করতেছো, মানে কারবারের টাকা কিন্তু এটা তুমি যেহেতু কারবারে দিয়ে দিছো, কারবারের টাকা তুমি উত্তোলন করতেছো। তাহলে কারবারের টাকা যেহেতু তুমি উত্তোলন করতেছো, তাই তুমি কারবারকে সুদ দিবে। তাহলে উত্তোলনের সুদ মালিক দেয়। কোথায় দেয়? কারবারে দেয়। তাহলে উত্তোলনের সুদ হচ্ছে কারবারের আয়। এখন এই উত্তোলনের সুদ নির্ণয়ের আবার
অনেকগুলো নিয়ম আছে। এই নিয়মগুলো আমি একটু এক কথায় বলি, একটু তোমরা লিখে রাখতে পারো। তোমরা সবাই জানো, তারপর আমি আসলে এগুলো রিপিট করতেছি, রিভাইজ করতেছি, যাতে তোমাদের অঙ্কটা করতে বা বুঝতে সুবিধা হয়। আমরা জানি কোনো অংশীদার যদি প্রতি মাসের শুরুতে উত্তোলন করে, প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে তাহলে ওই অংশীদার তার মোট উত্তোলনের উপর 6.5 মাসের সুদ কারবারকে প্রদান করে। তার মানে যদি শুরুতে উত্তোলন করে কোনো অংশীদার, তাহলে কারবারে 6.5 মাসের সুদ প্রদান করতে হয়। কোনো অংশীদার যদি প্রতি মাসের মাঝামাঝি সময়, তার মানে জানুয়ারি মাসের 15 তারিখ, ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, মার্চ মাসের 15 তারিখ, তার মানে প্রতি মাসের মাঝামাঝি সময় যদি উত্তোলন করে, তাহলে মোট উত্তোলনের উপর ওই অংশীদার কারবারে 6 মাসের সুদ প্রদান করে। এগুলো জানতে হবে। কোনো অংশীদার যদি প্রতি মাসের শেষে, তার মানে জানুয়ারির 31 তারিখে, ফেব্রুয়ারির 28 তারিখে, মার্চের 31 তারিখে, এপ্রিলের 30 তারিখে, তার মানে প্রতি মাসের শেষে যদি উত্তোলন করে, চুক্তিপত্রে যদি উত্তোলনের সুদ নির্ণয় করতে বলে, তাহলে মোট উত্তোলনের উপর অংশীদার 5.5 মাসের সুদ প্রদান করে। তার মানে শুরুতে হলে 6.5, মাঝে হলে 6 মাস, শেষে হলে 5.5 মাস। আবার ধরো তুমি একজন অংশীদার, তুমি প্রতি মাসে উত্তোলন করো, কোনো তারিখ উল্লেখ নেই, শুরু না, মাঝ না, শেষ না, সেই ক্ষেত্রে তোমাকে 6 মাসে সুদ প্রদান করতে হবে, তারিখ না থাকলে 6 মাস। আবার ধরো তুমি সারা বছর মিলে মোট 20,000 টাকা উত্তোলন করছো, সারা বছর মিলে কবে উত্তোলন করছো ওই তারিখটা প্রশ্নে স্পষ্ট দেওয়া নাই, কিন্তু চুক্তিপত্রে উল্লেখ আছে তোমাকে 10% হারে উত্তোলনের সুদ প্রদান করতে হবে। তা তুমি এক বছরে মোট উত্তোলন করছো 20,000 টাকা, কবে উত্তোলন করছো তোমার প্রশ্নে তথ্য দেওয়া নাই, তখন এটার ক্ষেত্রে কোন নিয়মটা অ্যাপ্লাই হবে? তাহলে আগে তুমি 20,000-এর 10% কেটে এই 2,000 টাকা পাবা। এই 2,000 টাকা বাৎসরিক, যেহেতু তারিখ উল্লেখ নাই, তোমাকে 6 মাসে সুদ বের করতে হবে। উপরে 6, নিচে 12, মানে 1,000 টাকা। তাহলে এই যে 6টা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এই 6টা কখন কখন হচ্ছে? কোনো অংশীদার যদি প্রতি মাসের মাঝে উত্তোলন করে, প্রতি মাসের মাঝামাঝি সময়ে 6 মাসে সুদ প্রদান করবে। যদি প্রতি মাসে উত্তোলন করে, শুরু, মাঝ, শেষ কোনো কিছু উল্লেখ দেওয়া না থাকে, তারপরে 6 মাসের। আবার সে মোট সারা বছর মিলে 20,000 টাকা উত্তোলন করছে বা 30,000 টাকা উত্তোলন করছে, কবে উত্তোলন করছে কোনো নির্দিষ্ট তারিখ দেওয়া নাই, তার মানে তখন তোমাকে 6 মাসের সুদ ধরতে হবে। এই যে নিয়মগুলো তোমাকে জানতে হবে। আবার কোনো অংশীদার যদি একটা নির্দিষ্ট তারিখে উত্তোলন করে, নগদ উত্তোলন করে, সেদিন থেকে ডিসেম্বর পর্যন্ত সে সুদ প্রদান করবে। সে কোনো অংশীদার 1 সেপ্টেম্বর তারিখে উত্তোলন করছে, তাহলে ধরো 1 সেপ্টেম্বর তারিখে 20,000 টাকা উত্তোলন করছে, এই 20,000 টাকার প্রস্তুতিতে উল্লেখ আছে 10% সুদ প্রদান করতে হবে। তাহলে 20,000-এর 10%, আগে আমি বাৎসরিক কাটি 2,000 টাকা, এই 2,000 টাকা কিন্তু বাৎসরিক। বাট অংশীদার ধরো এ উত্তোলন করছে কবে? 1 সেপ্টেম্বর তারিখে, তাহলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস, 9 মাসের সুদ সে কারবারকে প্রদান করবে। তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মানে 4 মাস। তাহলে উপরে হবে 4, নিচে হবে 12, তার মানে ক্যালকুলেশন করে যেটা বের হবে সেটাই হচ্ছে এর উত্তোলনের সুদ। এই যে নিয়মগুলা আগে তোমাকে বেসিক জানতে হবে। তাহলে এইখানে কোন নিয়মটা অ্যাপ্লাই হয়েছে এটা এখন আমরা দেখি। আমি বেসিকগুলো বললাম, এইখানে অ্যাপ্লাই হয়েছে, এর স্পষ্ট বলা আছে যে এ ও বি প্রত্যেক মাসের প্রথম তারিখে 1,800 টাকা উত্তোলন করে। এই দেখো স্পষ্ট দেওয়া আছে এখানে, এ ও বি প্রতি মাসের শুরুতে। তাহলে প্রতি মাসের শুরুতে যদি উত্তোলন করে, তার মানে শুরুতে হলে 6.5 মাসের সুদ প্রদান করবে। এই যে 6.5, এই বেসিক জানতে হবে। ওকে, 6.5 মাসের সুদ তারা কারবারকে প্রদান করবে। তাহলে আগে মোট উত্তোলন বের করি আমরা। এ প্রতি মাসে 1,000, প্রতি মাসে যদি 1,000 হয়, তার মানে 12,000 টাকা সে উত্তোলন করছে। 12,000 টাকা ভেঙে 12,000 টাকা মোট উত্তোলন। এই 12,000-এর আগে বাৎসরিক সুদ বার করো, বাৎসরিক 10%, 12,000-এর 10%, তার মানে 1,200 টাকা। এটা কিন্তু বাৎসরিক। তাহলে প্রতি মাসে শুরুতে হলে এ কারবারে কয় মাসে সুদ প্রদান করবে? 6.5 মাসের, তার মানে গুণন, উপরে 6.5, নিচে হচ্ছে 12। এখন আমরা আসলে এক্স্যাক্টলি ফলাফলটা পেয়ে যাবো। তাহলে আমরা যদি 1200-কে 12 দ্বারা ভাগ করি, প্রতি মাসে 100, আর 6.5 দ্বারা যদি গুণ করি 650 টাকা। তাহলে আমরা কিভাবে বের করলাম একটু বুঝো। আমরা আগে মোট উত্তোলন বের করলাম, প্রতি মাসে 1,000, তাহলে এক বছরে সে প্রতি মাসে শুরুতে 1 বছরে 12 বার উত্তোলন করছে। তাহলে প্রতি মাসে যদি 1,000 হয়, 12 মাসে 12 বার, তাহলে 12,000। 12,000-এর চুক্তিপত্র অনুযায়ী আমাকে কয় পার্সেন্ট সুদ ধরতে বলছে? 10%। এই স্পষ্ট বলা আছে যে মূলধন ও উত্তোলনের উপর 10% সুদ ধার্য করতে হবে। এই দেখো, মূলধন ও নগদ উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। তাহলে 12,000-এর 10%, 1200, এটা কিন্তু বাৎসরিক। পার্সেন্ট মানে 12 মাস, বাৎসরিক। ওকে, এখন এই যে বাৎসরিক যে 1,200 টাকা,
এই 1200 টাকার এখন কয় মাসে সুদ প্রদান করব আমি? 6.5 মাস। তার মানে এটা 12 মাসের জন্য 1200, তাহলে 12 দিয়ে ভাগ করো, 6.5 দ্বারা গুণ করো, তাহলে 1200কে 12 দ্বারা ভাগ করলে প্রতি মাসে 100, 6.5 দ্বারা গুণ করলে 650 টাকা। ঠিক তেমনইভাবে এবার আমরা আসবো বি, তাহলে বি প্রতি মাসে 800, 8 বারং 96, তাহলে 9600। এটা হচ্ছে বাৎসরিক মোট উত্তোলন। তার কত পার্সেন্ট সুদ প্রদান করবে? 10%। তাহলে 10% আমরা যদি কাটি আমরা পাবো 960 গুণন, এটা তো বাৎসরিক, তার মানে এটা 12 মাসের সুদ। এখন নিয়ম অনুযায়ী প্রতি মাসে শুরুতে হলে কয় মাসে সুদ ধরবো আমরা? 6.5, তাহলে উপরে 6.5, নিচে হচ্ছে 12। তাহলে এখন আমি 960কে 12 দ্বারা ভাগ করব আর 6.5 দ্বারা গুণ করব, তাহলে 960 ভাগ 12 গুণ 6.5, তাহলে সে 520 টাকা সুদ প্রদান করবে। এই যে আমাদের এটাই হচ্ছে কয়ের অ্যান্সার। আমরা খুব সহজে ক করতে পারলাম। একটু আসলে সময় নিলাম বেসিকটা বোঝানোর জন্য, আমি একটু তোমাকে রিভাইজ করলাম যে উত্তোলনের সুদের ক্ষেত্রে নিয়মগুলো কী কী। যদি কোনো অংশীদার প্রতি মাসে শুরুতে উত্তোলন করে তাহলে 6.5, মাঝে উত্তোলন করলে 6 মাস, শেষে উত্তোলন করলে 5.5 মাস, নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া না থাকলে 6 মাস, নির্দিষ্ট তারিখ থাকলে ওই দিন থেকে ডিসেম্বর 31 পর্যন্ত জয় মাস, সেই কয় মাসের আমি উত্তোলনের সুদ নির্ণয় করব। তাহলে আমরা খুব সহজে ক করে ফেললাম, ক আমাদের ডাক। এখন আমরা ক্ষয়ের সমাধান করব। ক্ষয় বলছে অংশীদারদের লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করো। তার আগে একটু জানার চেষ্টা করি আমরা লাভ ক্ষতি বা লাভ লোকসান আবন্টন হিসাব কেন প্রস্তুত করি। তার আগে একটু দেখো, এখানে বলা আছে উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে কারবারের নিট মুনাফা দাঁড়ায় 65,100 টাকা। অংশীদারি কারবারের হিসাবে এই যে শেষের লাইনে প্রত্যেকটা অঙ্কে দেখবা যে সমন্বয়গুলো সাধন করার পূর্বে, উপযুক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে হিসাব করে শেষের দিনে এই যে নিট মুনাফা যে এত টাকা পাওয়া গেছে, এই নিট মুনাফা আমি কার মাধ্যমে নির্ণয় করে থাকি? আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে। তার মানে এই প্রতিষ্ঠানও আয় বিবরণী প্রস্তুত করেছে হিসাবকাল শেষে, আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে এই 65,100 টাকা নিট মুনাফা পেয়েছে। ভালো কথা। এখন উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে এই কথাটা দ্বারা কী মিন করে? এই কথা দ্বারা মিন করে আয় বিবরণী প্রস্তুত করার সময় কিছু ব্যয় এবং কিছু আয় আমরা আয় বিবরণীতে বাই মিস্টেক আসলে ভুল করে লিপিবদ্ধ করি নাই। তাহলে আমি যদি কিছু আয় এবং কিছু ব্যয় আয় বিবরণীতে লিপিবদ্ধ না করে থাকি, তাহলে এই মুনাফাটাকে আমরা সঠিক মুনাফা বলবো না ভুল মুনাফা বলবো? অবভিয়াসলি এটা আমাদের ভুল মুনাফা। এখন এই যে ভুল মুনাফা 65,100 টাকা, এটাকে তো এখন আমাকে কারেকশন করতে হবে, সঠিক বের করতে হবে যে কারেক্ট মুনাফা কত বা কারেক্ট প্রফিট কত। তাহলে ভালো কথা, এই যে সঠিক মুনাফা নির্ণয়ের জন্য আমি কি আবারও পুনরায় আয় বিবরণীটাকে প্রস্তুত করব বা ওইখানে কাটাকাটি করে ঠিক করব? না, হিসাব বিজ্ঞানে কাটাকাটি করার স্থান নাই, বা যেটা হয়ে গেছে সেটাতে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। তাহলে এখন উপায় কি? আমরা এই 65,100 টাকাটাকে সঠিক করার জন্য আমি একটা নতুন ছক করব, যেটাকে আমরা বলতেছি লাভ ক্ষতি বা লাভ লোকসান আবন্টন হিসাব। তাহলে লাভ লোকসান আবন্টন হিসাব বা লাভ ক্ষতি আবন্টন হিসাব কেন প্রস্তুত করা হয়? আয় বিবরণীতে যে ব্যয়গুলো বা যে আয়গুলো হিসাবভুক্তকরণে বাদ পড়ে গেছে এগুলোকে লিপিবদ্ধ করার জন্য। একদম সহজভাবে আমি আবারও বলতেছি, আমরা লাভ লোকসান আবন্টন হিসাব কেন প্রস্তুত করি? এক কথায় যে ব্যয়গুলো এবং যে আয়গুলো এই যে 65,100 টাকার মধ্যে আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি, এগুলোকে লিপিবদ্ধ করার জন্যই আমরা মূলত লাভ ক্ষতি বা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে থাকি। এখন এটা করার জন্য আমাকে প্রত্যেকটা অঙ্কে যখনই তোমাকে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে বলবে, এই ভুল মুনাফাটা লেখার মাধ্যমে তুমি অঙ্কটা শুরু করবা। তাহলে তুমি ক্ষয়ের অ্যান্সার করার জন্য আগে লিখবা খ, প্রথমে লিখবা, আসলে জায়গা স্বল্পতার কারণে আমি লিখি নাই, তুমি লিখবা এ ও বি এর লাভ লোকসান আবন্টন হিসাব, তার নিচে লিখবা 2023 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, যেগুলো প্রসেস লিখে নিবা। আমরা এখানে লাভ লোকসান আবন্টন হিসাবটা উলম্ব ছকে করব না, এটা টি ছকে করব। উলম্ব ছকে করা যায়, টি ছকে করাটা আসলে এখানে বেটার, তুমি আসলে এখানে ইজিলি ফিল করবা যদি টি ছকে করো। এখন আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাব করার জন্য আমরা টি ছক করবো। টি ছক মানে আমাদের হাতের বাম সাইডটা ডেবিট, হাতের ডান সাইড হচ্ছে ক্রেডিট। এখন যেহেতু এটা লাভ লোকসান আবন্টন হিসাব, তার মানে আয় বিবরণীর সমার্থক, আয় বিবরণীর বদলে এটাকে প্রস্তুত করতেছি। যেহেতু আয় বিবরণীর বদলে প্রস্তুত করতেছি, ডেবিট মানেই হচ্ছে এটা ডেবিট, বাম দিক মানে ডেবিট, ডেবিট মানেই হচ্ছে ব্যয়, আর ক্রেডিট মানেই হচ্ছে আমাদের আয়। তার মানে ব্যয়গুলো আমরা ডেবিট দিকে লিখবো, আয়গুলো আমরা ক্রেডিট দিকে লিখবো। এখন আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে প্রথমেই কী করবো, এই শেষের আমরা যে মুনাফাটা পেয়েছি
ভুল মুনাফা যে পেয়েছে আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে, এটা দ্বারাই আমরা মূলত অঙ্ক শুরু করবো এই অর্থে প্রত্যেকটা অঙ্ক। তাই আমরা প্রথমেই লিখবো এই যে আয় বিবরণী, লিখে ব্র্যাকেটে লিখবো নিট মুনাফা, টাকার ঘরে লিখবো ক্রেডিট ঘরে 65,100 টাকা। এখন আমার কাজ কি, আমরা দেখব কোন ব্যয়গুলো লিপিবদ্ধ করা হয়নি, কোন আয়গুলো লিপিবদ্ধ করা হয়নি। এগুলো মূলত আমরা ব্যয় হলে ডেবিট দিকে লিপিবদ্ধ করব, আয় হলে ক্রেডিট দিকে লিপিবদ্ধ করব। তাহলে শুরু থেকে আমরা দেখি, চলো। আমরা প্রথমেই দেখতেছি এ ও বি একটি অংশীদারি কারবারের দুজন অংশীদার, এটা তো আমাদের লেনদেন না। 2023 সালের 31 জানুয়ারি তারিখে তাদের মূলধনের হিসাবে উদ্বৃত্ত ছিল 80,000 টাকা, 60,000 টাকা। এটা হচ্ছে তাদের মূলধন। তাহলে মূলধন এটা তো আমরা আয় বা ব্যয় হিসেবে ট্রিট করবো না, এটা মালিকানা সত্ত্ব, এটা আয়ও না ব্যয়ও না, এটা বসবে না। তাহলে কারবারের লাভ ক্ষতি মূলধন অনুপাতে বন্টন করে নেয়, এটাও এখানে বসবে না। ব্যবসায় পরিচালনার জন্য বি প্রত্যেক মাসে 2,500 টাকা বেতন পাবে, এটা কারবারের ব্যয়। এখন প্রশ্নে কিন্তু শুরুতেই বলা আছে যে উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে, তার মানে এখানে যে সমন্বয়গুলো আছে এগুলো কোনোটাই হিসেবের বইতে লিপিবদ্ধ করা হয়নি। এই সমন্বয়ের মধ্যে একটা আমরা সমন্বয় পেলাম, ব্যবসায় পরিচালনার জন্য বি প্রত্যেক মাসে 2,500 টাকা করে বেতন পাবে। এখন বি আসলে এখানে কর্মচারীর ন্যায় কাজ করতেছে। বি কিন্তু যদিও বা এখানে অংশীদার, যেহেতু এটা অংশীদারি কারবারে যেহেতু 2 বা ততোধিক মালিক থাকে, তারাই আবার কি করবে, নিজেদের মধ্যে চুক্তি করার মাধ্যমে কাজের দায়িত্বগুলো বন্টন করে নেবে। এখন বি কি করছে, চুক্তি অনুযায়ী সে কারবারের দায়িত্ব গ্রহণ করছে, তাই সে কারবারে কাজ করবে। তাহলে কারবার তো তাকে তাহলে পারিশ্রমিক দিবে। তাহলে এই জন্য বলা আছে ব্যবসায় পরিচালনার জন্য বি প্রত্যেক মাসে 2,500 টাকা করে বেতন পাবে। তাহলে কারবার বিকে বেতন দেবে, যেহেতু কারবার দিবে তাই কারবারের ব্যয়, যেহেতু লেখা হয় নাই আমাকে লিখতে হবে, তাই আমরা ডেবিট দিকে লিখব। তার আগে আরেকটা এখানে বিষয় আছে, আমরা যখন এখানে ব্যয়গুলো এবং আয়গুলো লিখব, যদি কোনো ব্যয় এবং আয়ের ফলে অংশীদারদের মূলধনকে প্রভাবিত করে, তখন ব্যয়ের উপরে আমরা হেডলাইন লিখব অংশীদারদের মূলধন হিসাব। এখানে কিন্তু স্পষ্ট দেখো, বেতন কে পাবে, বি পাবে। যেহেতু বেতন বি পাবে, বি পাওয়ার ফলে বির মূলধন বাড়বে, কারণ এখানে বির মালিকানা সত্ত্বটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো। বি যেটা পাবে কারবার থেকে, বির হাতে দেওয়া হবে না, তার অ্যাকাউন্টে জমা করা হবে। তাহলে বি প্রতি মাসে কত টাকা করে বেতন পাবে, 2,500 টাকা করে বেতন পাবে। এই 2,500 টাকা কারবার কি করবে, বির মূলধনে যোগ করে দিবে। যখন বির মনে হবে তখন ওইখান থেকে সে উত্তোলন করবে। তাহলে যেহেতু বি 2,500 টাকা বেতন পাবে, কারবার দিবে, কারবারের ব্যয় কে পাবে, বি পাবে, তাহলে বির মূলধন বাড়বে, তাই হেডলাইন ব্যবহার করতে হবে বি এর মূলধন হিসাব। ডেবিট দিকে ব্যয়ের কারণে লিখবো, কারণ ব্যয় মানেই ডেবিট, কিন্তু হেডলাইনটা ইম্পর্টেন্ট। কেন আমি হেডলাইন ব্যবহার করব, কারণ মূলধন বাড়বে, তাই আমরা হেডলাইন ব্যবহার করব। তাই লিখবো বি এর মূলধন হিসাব, হেডলাইন দিয়ে আমরা নর্মালি ব্যয়ের নামটা লিখবো বেতন, লিখে প্রতি মাসে 2,500। তাহলে প্রতি মাসে যদি 2,500 হয়, 2,500 গুণন 12, তাহলে 2,500কে যদি 12 দ্বারা গুণ করো, তাহলে বাৎসরিক বেতন তুমি দিবা 30,000 টাকা। তুমি মানে তোমার কারবার দিবে, তাহলে কারবারের টাকার ঘরে 30,000 টাকা হয়ে গেল। ওকে, এটা ডান। এরপরে কি বলছে, এ ও বি প্রত্যেক মাসের প্রথম তারিখে 1,800 টাকা উত্তোলন করে, এটা আসলে মালিকানা সত্ত্বের দফা, এটা আয়ও না ব্যয়ও না। নগদ উত্তোলন ছাড়াও এ 2,000 টাকার পণ্য উত্তোলন করে, যা হিসাবভুক্ত হয়নি। খুব গুরুত্বপূর্ণ এই দফাটা, নগদ উত্তোলন ছাড়াও এ 2,000 টাকার পণ্য উত্তোলন করে, যা হিসাবভুক্ত হয়নি। আমরা যখন লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করি, কোনো অংশীদার যদি পণ্য উত্তোলন করে আর এটা যদি হিসাবের বহিতে লিপিবদ্ধ করা না হয়, আমরা এটা কিন্তু ক্রেডিট দিকে লিপিবদ্ধ করি। এখন প্রশ্ন, আমরা তো একটু আগে জানলাম লাভ লোকসান আবন্টন হিসাবে ব্যয় ডেবিট দিকে লিখতে হয়, আয় ক্রেডিট দিকে লিখতে হয়। ডেবিট মানে ব্যয়, ক্রেডিট মানে আয়। তাহলে পণ্য উত্তোলন আসলে কোন অ্যাঙ্গেল দিয়ে আয়, কারণ পণ্য উত্তোলন আমরা কিন্তু ক্রেডিট দিকে লিখি, এটা কিন্তু অনেকে মুখস্থ করি যে পণ্য উত্তোলন করলেই আমি লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে লিখব। এখন কে পণ্য উত্তোলন করছে, এ পণ্য উত্তোলন করছে। যেহেতু এ পণ্য উত্তোলন করছে, তারপরে এর মূলধনকে প্রভাবিত করবে। তুমি যখন কারবার থেকে নগদ টাকা উত্তোলন করবা বা পণ্য উত্তোলন করবা, তোমার মালিকানা সত্ত্ব তথা মূলধন কমে যাবে। যখন মূলধন বাড়বে মূলধনকে প্রভাবিত করে, যখন মূলধন কমে মূলধনকে প্রভাবিত করে। তাহলে যেহেতু এ পণ্য উত্তোলন করছে, এর মূলধন কমবে, আমরা কিন্তু ক্রেডিট দিকে লিখবো এই যে এর মূলধন হিসাব লিখে লিখবো পণ্য উত্তোলন। এটা আমরা আসলে আগে লেখা লাগতো, যেহেতু এটা আগে পাইছি, আমি এটা আগে না লিখে নিচে লিখছি, বোঝার চেষ্টা জাস্ট করো। এর মূলধন হিসাব লিখবো নিচে পণ্য উত্তোলন, কত লিখবো, 2,000 টাকা। এখন প্রশ্ন, পণ্য উত্তোলন থাকলে কেন ক্রেডিট দিকে লিখবো, একটু ভালো করে বোঝো।
তুমি 2000 টাকার পণ্য উত্তোলন করছো, এটা হিসাবের বইতে লিপিবদ্ধ হয়নি। একটু তুমি নিজে থিঙ্ক করো, তুমি যখন আর্থিক বিবরণী অধ্যায় করো তখন তুমি কি করো? আর্থিক বিবরণী অধ্যায়ে তুমি যখন আয় বিবরণী প্রস্তুত করো, আয় বিবরণী প্রস্তুত করার সময় প্রথমে লেখো পরিচালন আয়, তার নিচে লেখো বিকৃত পণ্যের ব্যয়, বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে তুমি লেখো ক্রয়। ধরো তুমি 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করছো, ধরে নাও এই যে 1 লক্ষ টাকার পণ্য যে ক্রয় করছো, পণ্য ক্রয় করলে হিসাব বিজ্ঞানে ব্যয় হয়। তাহলে নর্মালি ব্যয় মানে ডেবিট, আয় মানে ক্রেডিট। তাহলে তুমি যদি 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করো, তাহলে তুমি ক্রয় ডেবিট দিকে লিখবা, ডেবিট দিকে লিখবা তুমি ক্রয়, লিখবে 1 লক্ষ টাকা। ভালো করে বুঝো বিষয়টা, ডেবিট দিকে লিখলা। আর 1 লক্ষ টাকার ক্রয় করে এখান থেকে তুমি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকার পণ্য উত্তোলন করছো। তুমি যদি 10,000 টাকার পণ্য উত্তোলন করো তো তোমার ক্রয় নামক ব্যয় হ্রাস পায়। কারণ তুমি যখন পণ্য উত্তোলন করবা, তুমি এই ক্রয়কৃত পণ্য থেকে কিন্তু পণ্য উত্তোলন করবা। তুমি কত টাকার পণ্য উত্তোলন করলা? তুমি 10,000 টাকার পণ্য উত্তোলন করবা। তখন তুমি কি করো? আর্থিক বিবরণীতে অর্থাৎ আয় বিবরণীতে এখান থেকে মাইনাস করো পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন 10,000 টাকা। তখন তুমি নিট ক্রয় দেখাও ব্যয় হিসাবে 90,000 টাকা। ভালো করে বোঝো। তাহলে পণ্য উত্তোলন করে ব্যয় কি হয়? কমে। এখন তুমি এখানে স্পষ্ট দেখতেছো নগদ উত্তোলন ছাড়াও 2,000 টাকার পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত হয়নি। তাহলে পণ্য উত্তোলন করার ফলে আমাকে আসলে কি করা লাগতো? ক্রয় নামক ব্যয়কে কমাতে হতো। তাহলে আমি ক্রয় তো অলরেডি এই 1 লক্ষ টাকা আয় বিবরণীতে লিখছি, আর আমি 2,000 টাকার পণ্য উত্তোলন করছি, আমি ক্রয় থেকে বিয়োগ করি নাই। তার মানে আমি এই 2,000 টাকা আয় বিবরণীতে ক্রয় থেকে বিয়োগ করি নাই। তাহলে আয় বিবরণীতে আমরা কি করছি? ভুল করে ব্যয় বেশি দেখিয়েছি। তাহলে ব্যয় বেশি দেখিয়েছি, ব্যয় কোন দিকে দেখাই? আমরা ব্যয় ডেবিট দিকে দেখাই। আর এই ডেবিট দিকে জিনিসটাকে ঠিক করার জন্য ডেবিট দিকে দেখাইছি বেশি, আমি যদি ক্রেডিট দিকে লিখি তো ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ হবে। তাহলে আমি 2,000 টাকা ক্রয় বেশি দেখিয়েছি। কোথায় বেশি দেখিয়েছি? আয় বিবরণীতে। আমি কি আবার আয় বিবরণীতে ফিরে যেতে পারবো? পারবো না। যেহেতু আমি আয় বিবরণীতে ব্যয় বেশি দেখিয়েছি, ব্যয় মানে ডেবিট, তাহলে আমি ডেবিট দিকে 2,000 টাকা বেশি লিখছি। এটাকে সংশোধন করার জন্য কি করব? আমি যত টাকা ডেবিট দিকে বেশি লিখছি তত টাকা ক্রেডিট দিকে লিখে দেবো, তাহলেই সংশোধন হয়ে যাবে। এই জন্য আমার যেহেতু কোনো করার উপায় নেই, ক্রয় থেকে বিয়োগ করার উপায় নেই, তাই আমরা যে পণ্য উত্তোলন করবে তার মূলধন হিসাব লিখে আমরা ক্রেডিট দিকে লিখবো পণ্য উত্তোলন 2,000 টাকা। তো এই ক্রেডিট দিকে লেখা দ্বারা কি বুঝালো? ব্যয়কে কমানো বুঝালো। এই সহজ বিষয়টা বা বেসিক যে বিষয়টা এটা। তার মানে কোনো অংশীদার যদি পণ্য উত্তোলন করে, যদি বলা থাকে এটি হিসাবভুক্ত হয়নি, তাহলে আমরা ক্রেডিট দিকে কেন লিখবো? ব্যয়কে কমানোর জন্য। এটা আসলে আয় না, ব্যয়কে কমানোর জন্য আমরা ক্রেডিট দিকে লিখবো। ব্যয় যেহেতু ডেবিট, কমানোর জন্য ক্রেডিট। আয় যেহেতু ক্রেডিট, কমানোর জন্য ডেবিট। মূল কথাটা এটা, আর কোনো এখানে কোনো ব্যাখ্যা নেই। তাহলে পণ্য উত্তোলন করলেই আমরা কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে লিখবো। কেন ক্রেডিট দিকে লিখবো? ব্যয়কে কমানোর জন্য। তাহলে এটা আমার হয়ে গেল। এরপরে কি বলছে? মূলধন ও নগদ উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। এখন এই যা আমাদের মূলধনের সুদ হচ্ছে ব্যয়, উত্তোলনের সুদ হচ্ছে আমাদের আয়, এটা এখানে বসবে। আমি একটু আগে তোমাকে বললাম করার সময় যে ব্যবসায় মূলধন বিনিয়োগ করে মালিক, মালিক মূলধন প্রতিষ্ঠানে বিনিয়োগ করে। মূলধনের টাকা কে ইউটিলাইজ করে? কারবার ইউটিলাইজ করে। যেহেতু কারবার ইউটিলাইজ করে, তাই কারবার মালিককে সুদ দিবে, কারবার দিবে। আমরা এখানে এই যে লাভ লোকসান আবন্টন হিসাব যে প্রস্তুত করতেছি, আমরা মালিকের নামে এটা ব্যবসায় প্রতিষ্ঠান হিসাব রাখতেছি। এটা বুঝতে হবে তোমাকে। এই যে ডেবিট দিকে যে আমরা ব্যয়গুলো লিখতেছি, এই ব্যয়গুলো কার? মালিকের না কারবারের? কারবারের। এই আয়গুলো কার? কারবারের। তাহলে কারবারের ব্যয় হলে ডেবিট, কারবারের আয় হলে ক্রেডিট। এক সহজ কথা। তাহলে মূলধনের সুদ কে দেয়? কারবার দেয়। কাকে দেয়? মালিককে দেয়। যেহেতু কারবার দেয়, তাহলে কারবারের ব্যয়। এখন মূলধনের সুদ কারবার কাকে দিবে? মালিকদেরকে দিবে। যেহেতু মালিকদেরকে দিবে, তাহলে মালিকের মূলধনকে প্রবাহিত করতেছে, মূলধনের সুদ মালিক পাবে, তাহলে মূলধন বাড়বে। তাই হেডলাইন ব্যবহার করতে হবে। তাহলে মূলধনের সুদ কারবারের ব্যয়, তাহলে ডেবিট দিকে লিখবো আমরা এই যে অংশীদারদের মূলধন হিসাব। এবার কেন অংশীদারদের মূলধন হিসাব লিখবো? কারণ এবার এ এবং বি দুইজন পাবে কি পাবে? মূলধনের সুদ পাবে। এই লিখবো ব্র্যাকেট দিয়ে মূলধনের সুদ, লিখবো এ, তার নিচে লিখবো বি। এখন এ কত টাকা মূলধন নিয়ে আসছে বা বছরের শুরুতে কত টাকা মূলধন ছিল তার উপর পাবে। এর ছিল 80,000, তার 10%, 80,000 10% 8,000, 20 ছিল 60,000, তার 60,000-এর 10% 6,000। তাহলে এই দুইটা মিলে যোগফল কত? 14,000। তাহলে আমরা টাকার ঘরে দেবো 14,000। তাহলে মূলধনের সুদ লেখা আমাদের হয়ে গেল। তাহলে মূলধনের সুদ কারবারে কি? ব্যয়, তাই ডেবিট দিকে লিখবো। ওকে, এটা আমাদের ডান। মূলধনের সুদ গেল। তারপরে উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ কিন্তু আমরা কয়ে অলরেডি কেটে ফেলছি। তাহলে আমরা উত্তোলনের সুদ কে দিবে? উত্তোলন করে মালিক, মালিক দিবে। কোথায় দিবে? কারবারে, কারণ কারবারের টাকা উত্তোলন করছে। তাহলে কারবার এবার উত্তোলন সুদ পাবে, তাহলে কারবার পাবে, তার মানে কারবারের আয়, আয় মানে ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে লিখবো। আর উত্তোলন সুদ কে দিবে? মালিক দিবে। মালিক কিন্তু কারবারকে নগদ টাকা দিবে না,
কারবার তার মূলধন থেকে কেটে নেবে, তাহলে উত্তোলনের সুদের ফলে মালিকের মূলধন কমবে। যখনই মূলধনকে কোনো আয় ব্যয় প্রবাহিত করবে, মূলধনকে প্রবাহিত করলেই তখন শিরোনাম হবে এই যে অংশীদারদের মূলধন হিসেবে ক্রেডিট দিকে, যেহেতু কারবারের আয় ব্রাকেটে উত্তোলনের সুদ। কে কে উত্তোলন সুদ দিবে? এ এবং বি। এখন এ কত টাকা দিবে? আমরা কয়ে এটা নির্ণয় করছি 650 টাকা। বি কত টাকা দেবে? 520 টাকা। এটা কয়ে নির্ণয় করছি, কয়ে তোমরা দেখে নেবা। তাহলে যোগফল কত? আমরা টাকার ঘরে দেবো 1170 টাকা। আর এটা আমরা পণ্য উত্তোলন তো লিখে ফেললাম, আমাদের এটাও হয়ে গেল। ওকে, এর বাইরে কি আর কোনো আয় ব্যয় আছে? আর কোনো আয় ব্যয় নেই। তাহলে এই দ্বারা কি বুঝলাম আমরা? এটা দ্বারা কি বুঝতেছি? যে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার মাধ্যমে এই যে আমাদের ভুল নিট মুনাফা ছিল, এখন আমরা কারেক্ট করবো। কারণ যতগুলো আয় এবং ব্যয় আমরা আয় বিবরণীতে লিপিবদ্ধ করে নেই, আমরা কিন্তু লিপিবদ্ধ করে পড়লাম। দেখো, আমরা কিন্তু বেতন আয় বিবরণীতে লিপিবদ্ধ করে নেই, ভুল করে আমরা লিখে ফেললাম। আমরা মূলধনের সুদ ভুল করে আয় বিবরণীতে লিপিবদ্ধ করে নেই, লিখে ফেললাম। তার মানে আমাদের আয় বিবরণীতে 30,000 টাকায় ব্যয় বেতন লিপিবদ্ধকরণে বাদ গেছে, মূলধনের সুদ 14,000 টাকা লিপিবদ্ধকরণে বাদ গেছে। শুধু কিন্তু ব্যয় বাদ যায় নাই, আবার আমরা একটা আয় বিবরণীতে লিপিবদ্ধ করি নেই। সেটা কি? উত্তোলনের সুদ আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি। তাহলে আমরা আয়টাকে লিপিবদ্ধ করলাম। আবার আরেকটা কি হয়েছে? আয় বিবরণীতে আমরা ক্রয় নামক ব্যয় বেশি দেখাইছি, ব্যয় বেশি দেখাইছি। কি বাবদ ব্যয় বেশি দেখিয়েছি? পণ্য উত্তোলন বাবদ। কারণ পণ্য উত্তোলন করছি 2,000 টাকা। কে পণ্য উত্তোলন করছে? এ। এই যে 2,000 টাকার যে সে পণ্য উত্তোলন করছে, আয় বিবরণীতে ক্রয় থেকে ওই 2,000 টাকা বিয়োগ করা নাই, ব্যয় বেশি দেখানো হয়েছে। তাই এটাকে কারেক্ট করার জন্য পণ্য উত্তোলনটা আমরা এখন কি করলাম? আমরা লাভ লোকসান আবন্টন হিসেবে ক্রেডিট দিকে লিখলাম। কারণ ব্যয় ডেবিট দিকে থাকে, ডেবিট দিকে যদি ভুল করে আমি বেশি লিখি, ক্রেডিট দিকে লিখলে ওটা সংশোধন হয়ে যায়। তাহলে পণ্য উত্তোলন কেন ক্রেডিট দিকে বসে? আয় হওয়ার কারণে না, ব্যয়কে কমানোর জন্য। খুবই গুরুত্বপূর্ণ, এটা কখনো মুখস্থ তোমরা করবে না। যে পণ্য উত্তোলন কেন ক্রেডিট দিকে লিখবো? ক্রয় নামক ব্যয়কে কমানোর জন্য। যেহেতু আমরা ক্রয় ডেবিট দিকে লিখছি বেশি করে, সংশোধন করার জন্য আমি পণ্য উত্তোলন যদি ক্রেডিট দিকে লিখি, ক্রয় থেকে আসলে পণ্য উত্তোলন অটোমেটিকলি বিয়োগ হয়ে যায়। এখন আমরা যদি কারেক্ট করি, তাহলে এখন আমি দেখতেছি আয় বেশি, তাহলে 65,100 সাথে আমি 1170 যোগ করবো, 2,000 যোগ করবো। যোগ করলে আমরা পাবো 68,270। এই 68,270 টাকা আমি সঙ্গে সঙ্গে ডেবিট দিকে নিয়ে আসবো। 68,270 এনে এই 68,270 থেকে আমি 30,000 বিয়োগ করবো, 14,000 বিয়োগ করবো। বিয়োগ করলে আমরা বিয়োগ ফল পাবো এই 24,270 টাকা। এই 24,270 টাকা এখন হচ্ছে আমাদের এটা কারেক্ট মুনাফা বা সঠিক মুনাফা। সঠিক, এই সঠিক মুনাফা এটা কে পাবে? এই 24,270 টাকা এ পাবে এবং বি পাবে। এখন এই যে 24,270 টাকা আমাদের একটা কারবারের মুনাফা, যে 24,270 টাকা বের হলো, কারবার কিন্তু একটা, কিন্তু এই টাকার দাবিদার কয়জন? এ এবং বি। তার মানে দুইজন অংশীদার এই টাকাটা ভাগ করে নেবে। যেহেতু দুইজন অংশীদার এই টাকাটা ভাগ করে নেবে, তাদের মধ্যে যাতে ঝগড়া না লাগে, তাহলে এটার জন্য একটা চুক্তি থাকবে যে তারা এই লাভ বা ক্ষতি কি অনুপাতে ভাগ করে নেবে। লাভ লোকসান তোমার এখানে প্রশ্নে দেওয়া থাকতে পারে, তারা কি অনুপাতে ভাগ করে নেবে, অথবা সমানুপাতি হতে পারে, অথবা এখানে মূলধন অনুপাতে হতে পারে। যেমন এখানে স্পষ্ট বলা আছে তারা কারবারের লাভ ক্ষতি মূলধন অনুপাতে বন্টন করে নেয়। আর মূলধন অনুপাতের বিষয়টা কেমন? এই মূলধনটাকে জাস্ট তুমি অনুপাতে প্রকাশ করে দাও। একটু আমি এখানে দেখাচ্ছি, দেখো এই জায়গায় দেখাই আমরা, আমাদের এর মূলধন 80,000 টাকা, এই মূলধনটাকে জাস্ট তুমি অনুপাতে প্রকাশ করে দাও। বির মূলধন 60,000 টাকা। এখন এটাকে লঘিষ্ঠকরণ করো, তাহলে আমি যদি শূন্যগুলো কেটে দিই 8:6, আমি আবার যদি এখানে 2 দ্বারা কাটি 4:3, তার মানে অনুপাতের যোগফল কত? অনুপাতের যোগফল 7। তাহলে এই টাকাটা 7 দিয়ে ভাগ করে 4 দাও একে, এই টাকাটাকে 7 দিয়ে ভাগ করে 3 দাও বিকে। তার মানে মূলধন অনুপাত এই জিনিসটাই, মূলধনটাকে জাস্ট তুমি অনুপাত দ্বারা প্রকাশ করবা, করে লঘিষ্ঠকরণ করবা। প্রথমে 4টা শূন্য কেটে দিলাম, 4টা শূন্য কেটে দিলাম, তাহলে 8:6। আরও লঘিষ্ঠকরণ করো, তুমি তোমার এখানে 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3, তাহলে আর কাটাকাটি করা যায় না। তার মানে আমাদের লঘিষ্ঠকরণ হয়ে গেছে 4:3। অনুপাতের যোগফল কত? 7। তাহলে এই টাকাটাকে, অর্থাৎ 24,270 টাকাটাকে তুমি কি করবা? অনুপাতের যোগফল 7 দ্বারা ভাগ করবা আর গুণ করবা হচ্ছে 4 দ্বারা। তাহলে প্রথম জন পাবে 13,869 টাকা, কারণ 68.5 আসছে। ঠিক একইভাবে তুমি 24,270কে ভাগ করো 7 দ্বারা, গুণ করো 3 দ্বারা, তা তুমি পাবা 10,401 টাকা।
এই দুটো যোগফল অটোমেটিকলি আগে তুমি পেয়ে গেছো 24,270 টাকা। আমরা এইভাবে আসলে একটা অংশীদারি কারবারের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব। তাহলে লাভ লোকসান আবন্টন হিসাব আমরা কেন প্রস্তুত করব? আমরা আয় বিবরণীতে যে ব্যয়গুলো এবং যে আয়গুলো লিপিবদ্ধ করি নেই, এগুলোকে লিপিবদ্ধ করার মাধ্যমে সঠিক বা প্রকৃত মুনাফা নির্ণয়ের জন্য মূলত আমরা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব। আমরা খুব সহজে বেসিক সহ আমরা আসলে বুঝে ফেললাম যে কেন আমরা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব। আমাদের খ এখানে ডান। ওকে, এখন আমরা গ সমাধান করব। গয়ে বলছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। অংশীদারদের মূলধন হিসাব আমরা কেন প্রস্তুত করি একটু তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো। তোমরা যখন আর্থিক বিবরণী অধ্যায় করছো, আর্থিক বিবরণী অধ্যায়ে তোমরা প্রথম পত্রে বা দ্বিতীয় পত্রে যে পত্রে বলো না কেন, তোমরা আর্থিক বিবরণী অধ্যায়ে মালিকানা সত্ত্ব বিবরণী, অর্থাৎ বিশেষ করে প্রথম পত্রে আর দ্বিতীয় পত্রে তো আমরা কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করেই বা অনেক সময় প্রস্তুত করি না, আসলে আর্থিক অবস্থার বিবরণীতে আমাকে কিন্তু ওটা প্রস্তুত করতেই হয়। কিন্তু আমরা যখন প্রথম পত্র করছি, হিসাব বিজ্ঞান প্রথম পত্র করছি, হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমাকে কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে হয়। আমরা মালিকানা সত্ত্ব বিবরণী কেন প্রস্তুত করি? মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করি এই জন্য যে একটা এক মালিকানা কারবারে আমি মালিক, হিসাবকাল শেষে আমার প্রতিষ্ঠানে কত টাকা মূলধন রয়ে গেল বা আছে এটা নির্ণয়ের জন্য মূলত আমরা মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করে থাকি। আর মালিকানা সত্ত্ব বিবরণীতে কি করি? আমরা প্রারম্ভিক মূলধন বা আমাদের রেওয়া মিলে যে মূলধনটা আছে ওই মূলধনের সাথে আমরা চলতি বছরের নির্লাভ যোগ করি, আমরা মাইনাস উত্তোলন বিয়োগ করি, পণ্য উত্তোলন থাকলে বিয়োগ করি। তার মানে আমরা রেওয়া মিলের যে মূলধনটা আছে প্রারম্ভিক মূলধন, ওই মূলধনের সাথে হিসাবকাল শেষে যে লাভটা বের হয়েছে, লাভটা কার টাকা? এটা মালিকের টাকা। ধরো আমি একটু বলি যে বছরের শুরুতে মূলধন আছে 1,00,000 টাকা, ধরে নাও 1,00,000 টাকা ছিল এক মালিকানা কারবারে। 1,00,000 টাকা মূলধন নিয়ে ওই হিসাবকালটা শুরু হয়েছে, সারা বছর ব্যবসা করার মাধ্যমে হিসাবকাল শেষে আয় বিবরণী প্রস্তুত করে দেখা গেছে আয় বিবরণীতে মালিকের নিট লাভ বের হয়েছে 80,000 টাকা। এই 80,000 টাকা মালিকের টাকা। এখন কারবার কি করবে? ওই 80,000 টাকা এই 1,00,000 টাকার সাথে কারবার যোগ করে দিবে। তাহলে এই 1,00,000 টাকার সাথে যোগ করলে এখন মালিকের টাকা কারবারে কত আছে? 1,80,000 টাকা। আর এই 1,80,000 টাকা থেকে হিসাবকাল শেষে সারা বছর মিলে মালিক কত টাকা উত্তোলন করছে সেটা রেওয়া মিলে দেওয়া আছে। ধরো মালিক উত্তোলন করছে 20,000 টাকা, তখন তুমি কি করো? মাইনাস করো উত্তোলন। কারণ উত্তোলন করছে মানে কি? মালিক এটা নিয়ে নিছে, নিয়ে নেওয়ার পর তাহলে এখন কারবারে রয়ে গেছে কত, বিয়োগ না করলে কত টাকা রয়ে গেছে তুমি কি এটা ফাইন্ড আউট করতে পারবা? তাই উত্তোলন তুমি কি করো? তুমি মূলধন থেকে বিয়োগ করো। কেন? উত্তোলন মানে কি? তোমার মালিকানা সত্ত্ব অর্থাৎ মূলধন কমে গেছে, মূলধন কমে গেছে। তাহলে এখন তোমার কত টাকা আছে? 1,60,000 টাকা আছে। এখন ধরো এখান থেকে তুমি 5,000 টাকার পণ্য উত্তোলন করলা, তাহলে আরও তোমার মূলধন কমে গেল। তাহলে হিসাবকাল শেষে তোমার সমাপনী মূলধন বা তোমার মালিকানা সত্ত্ব কত টাকা থাকলো? 1,55,000 টাকা থাকলো। ওই জিনিসটাকেই আমরা অংশীদারদের মূলধন হিসাবে প্রস্তুত করব। এটা আর কোনো কিছুই না। অংশীদারদের মূলধন হিসাব মানেই আসলে মালিকানা সত্ত্ব বিবরণী। আমরা মালিকানা সত্ত্ব বিবরণীতে মূলত এটাকে উলম্ব ছকে করি, আমরা টি ছকে করি না। আমরা যদি এখানে টি ছকে করতাম, আমরা কী করতাম? মূলধন মানে এটা ক্রেডিট, লাভ মানে এটা ক্রেডিট, তাই ক্রেডিটে যোগ করে ক্রেডিট হয়েছে 1,80,000 টাকা, এখান থেকে বিয়োগ করলাম, তাহলে বিয়োগ করলাম মানে এটা ডেবিট হয়ে গেল, আরও বিয়োগ করলাম মানে ডেবিট হয়ে গেল। মূল বিষয়টা আছে এটা। তার মানে আমরা হিসাব বিজ্ঞানে কি জানি? মূলধন মানে স্বাভাবিক যে ক্রেডিট, মূলধনকে যদি বাড়ায় তাহলে ক্রেডিট হবে, মূলধনকে যদি কমায় তাহলে ডেবিট হবে। ওই জিনিসটাকে আমরা অংশীদারদের মূলধন হিসাবে টি ছকে উপস্থাপন করব। আমরা লিখব আসলে এ বি এর মূলধন হিসাব বা অংশীদারদের মূলধন হিসাব, তার নিচে লিখব পরিবর্তনশীল পদ্ধতি। আসলে এটা আমরা পরিবর্তনশীল পদ্ধতিতে করতেছি। কেন এটা পরিবর্তনশীল পদ্ধতি বললাম আমি আসতেছি। এখন আমরা এই যে মূলধন হিসাব প্রস্তুত যে করব, আমরা প্রথমেই কি করব? প্রথমে এই যে 1,00,000 টাকা যে প্রারম্ভিক যে ছিল, বছরের শুরুতে যে মূলধনটা ছিল, ওইটা দ্বারাই আসলে আমরা মূলধন হিসাবটা প্রস্তুত করা শুরু করব। মালিকানা সত্ত্ব বিবরণীতে যে কাজটা করি, আমরা প্রথমে লিখি প্রারম্ভিক মূলধন। এখানেই আমরা সেই কাজটাই করব, কারণ মালিকানা সত্ত্ব বিবরণী যে কথা, অংশীদারদের মূলধন হিসাব একই কথা। মালিকানা সত্ত্ব বিবরণীতে জাস্ট আমরা উলম্ব ছকে করি আর মূলধন হিসাবটা টি ছকে করব। তাহলে আমরা শুরুতে দেখি 2023 সালের 1 জানুয়ারি তারিখে এ ও বির মূলধন কত ছিল আমরা দেখতেছি। এই দেখো এ ও বি এটি অংশীদারি কারবারের দুজন অংশীদার। 2023 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসেবে উদ্বৃত্ত ছিল 80,000 টাকা, 60,000 টাকা। তার মানে এটা প্রারম্ভিক মূলধন।
মূলধন মানে ক্রেডিট যে প্রকাশ করে, তাই আমরা মূলধন হিসাবে এই ক্রেডিট দিকে লিখব 2023 জানুয়ারি 1, এই যে উদ্বৃত্ত বিডি। এই উদ্বৃত্ত বিডি মানে এটা সিডি অবস্থায় আছে, আমরা লিখলাম মানে বিডি হয়ে গেল। জানুয়ারি 1 মানে এই প্রারম্ভিক মূলধন, আমরা এর ঘরে লিখলাম 80,000 টাকা, বির ঘরে লিখলাম 60,000 টাকা, বাস ওকে। এরপরে আমরা কি করব? এরপরে মূলধনকে প্রভাবিত করে এই জিনিসগুলো এখন আমরা নিয়ে আসবো। আর মূলধনকে প্রভাবিত করে মানে এই প্রশ্ন অনুসারে যে লেনদেনগুলোর ফলে মূলধন বাড়বে, মূলধন বাড়লে ক্রেডিট দিকে লিখব, যে মূলধন করার যে লেনদেনগুলোর ফলে মূলধন কমবে আমরা ডেবিট দিকে লিখব। এখন আমরা প্রথমে প্রারম্ভিক মূলধন লিখলাম, লেখার পরে আমরা দেখব আমাদের প্রশ্নে অতিরিক্ত মূলধন আছে কিনা। প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন থাকলে যোগ করবো, এই অঙ্কে অতিরিক্ত মূলধন নাই, তাহলে অতিরিক্ত মূলধন থাকলে ক্রেডিট দিকে লিখতাম। ওকে, ভালো কথা। এখন এই প্রারম্ভিক মূলধনকে প্রভাবিত করবে মানে প্রারম্ভিক মূলধনকে বাড়াবে কোন জিনিসগুলা? যে জিনিসগুলোর ফলে মালিক টাকা পেয়েছে, যেমন মালিক কারবার থেকে বেতন পাইছে, কারবার কি করছে? মালিকের মূলধনের সাথে যোগ করে দিবে। মালিক কারবার থেকে মূলধনের সুদ পাইছে, কারবার কি করবে? মালিকের মূলধনের সাথে যোগ করে দেবে। এই দফাগুলো তুমি কোথায় লিখছো? একটু নিজে থিঙ্ক করো। এই দফাগুলো তুমি লিখছো লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট দিকে। তার মানে সহজ কথায় আমরা যদি বলি, আমরা যে দফাগুলো লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট দিকে লিখছি, যাদের উপরে হেডিং আছে, আমার আসলে তোমার খাতায় কিন্তু এটা করা ছিল, তুমি দেখো খাতা বাইর করে, ডেবিট দিকে যে দফাগুলো আছে যার উপরে হেডিং আছে অংশীদারদের মূলধন হিসাব, ওই দফাগুলা তুমি লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট দিকে দফাগুলো মূলধন হিসেবে ক্রেডিট দিকে লিখবা, স্থানান্তর করবা, ডেবিটগুলো ক্রেডিট দিকে স্থানান্তর করবা। তাই তুমি শিরোনাম লিখবা ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন হিসাব। তুমি ডেবিট দিকে কি লিখছিলা? এর বি এর মূলধন দিয়ে লিখছিলা বেতন, কারণ বি কারবার থেকে 30,000 টাকা বেতন পাবে, তাহলে কারবার কি করবে? তার মূলধনের সাথে যোগ করে দিবে। তাহলে আমি তোমাকে কি বললাম যে মূলধন বাড়লে ক্রেডিট দিকে লিখতে হয়, তাহলে তুমি লিখবা লাভ লোকসান আবন্টন হিসাব, লিখবা বেতন, এই যে 30,000 টাকা বির ঘরে, কারণ বেতন পাবে তো বি, স্পষ্ট বলা আছে যে কারবারের সার্বক্ষণিক দায়িত্ব পালন করার জন্য বি প্রতি মাসে 2500 টাকা বেতন পাবে, প্রতি মাসে 2500 টাকা, তাহলে এক বছরে কত? 30,000 টাকা, তাহলে এ ড্যাশ বির ঘরে 30,000 টাকা। কারবার এ কে মূলধনের সুদ দিবে, বি কে মূলধনের সুদ দিবে, কারবার এ এবং বি কে মূলধনের সুদ দিবে, তাদেরকে হাতে দিবে না, তাদের মূলধনের সাথে যোগ করে দিবে। তাই তুমি লিখবা নিচে মূলধনের সুদ। এটাও কিন্তু তুমি লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকে লিখছো। খাতা বের করে দেখো, আমি যেহেতু বোর্ড মিশে ফেলছি আমি তো দেখাইতে পারতেছি না, তাহলে মূলধনের সুদ ডেবিট দিকে লিখছো। এখন তুমি ক্রেডিট দিকে স্থানান্তর করলা, কারণ এর উপরে হেডলাইন ছিল অংশীদারদের মূলধন হিসাব, কারণ এর ফলে মূলধন বাড়তেছে, তাহলে এর ঘরে 8,000 টাকা, বির ঘরে 6,000 টাকা। এখন তুমি যে ব্যবসা করতেছো, কেন ব্যবসা করতেছো? লাভ হওয়ার জন্য। তোমার কারবারে যে লাভটা হয়েছে, এই লাভটা তো তুমি এ এবং বি ভাগ করে নিছো। তুমি ক্ষয়ে লাভ লোকসান আবন্টন হিসাব যখন প্রস্তুত করলা, তোমার যে নিট লাভ বের হয়েছিল, বন্টনযোগ্য নিট লাভ যে 24,000 সামথিং বের হয়েছিল, তোমরা মূলধনের উপাদানটাকে বন্টন করে একে দিছো 13,869 টাকা এবং বিকে দিছ 10,401 টাকা। এই টাকার ফলে তাদের মূলধন বাড়বে না কমবে? তাদের মূলধন বাড়বে, তাই তো ক্রেডিট দিকে লিখলা মুনাফার অংশ। আর কি দফা আছে? মূলধনকে বাড়াবে নেই, তাহলে ক্রেডিট দিকের কাজ শেষ। এখন আমি দেখব কোন আমাদের প্রশ্নে এমন কি দফা আছে মূলধনকে কমাবে। তোমাকে তো একটু আগে বললাম যে মূলধন হিসাবে যে আমরা প্রস্তুত করতেছি এটা তো মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণীতে তুমি কোন দফাগুলো বিয়োগ করো? মাইনাস উত্তোলন, মাইনাস পণ্য উত্তোলন, মাইনাস উত্তোলনের সুদ, তুমি বিয়োগ করো। এই জিনিসগুলোই এইখানে এখন তুমি বিয়োগ করবা, কিন্তু বিয়োগ চিহ্ন না দিয়ে ডেবিট পাশে লেখার মাধ্যমে। তুমি মালিকানা সত্ত্ব বিবরণীতে সরাসরি বিয়োগ করতে, আর এখানে ডেবিট ক্রেডিটের মাধ্যমে যোগ বিয়োগ করতেছো। এই যে ডেবিট, ডেবিট মানে আসলে ক্রেডিট থেকে বিয়োগ করা। তাহলে আমি প্রথমেই তো প্রশ্ন দেখতেছি যে এইখানে তারা দুইজন নগদ উত্তোলন করছে, স্পষ্ট লেখা আছে। এই দেখো, এ ও বি প্রত্যেক মাসের প্রথম তারিখে 1,000 টাকা বা 800 টাকা নগদ উত্তোলন করা হতো। উত্তোলন করে, উত্তোলন করলে মালিকের মূলধন বাড়ে না কমে? তুমি কি অ্যান্সার দিবা? কমে। কমে মানে তো বিয়োগ হবে, বিয়োগ হবে মানে তো ডেবিট দিকে হবে। এই ডেবিট দিকে লিখবো ডিসেম্বর 1, 2023 ডিসেম্বর 31, কারণ মোট উত্তোলন লিখতেছি হিসাব করার শেষের দিন। এ প্রতি মাসে 1,000, তাহলে 12 মাসে 12,000। বি প্রতি মাসে 800, 8 12 96, 9,600। তাহলে এই 12,000 টাকা এর মূলধন থেকে কমবে, এই 9,600 টাকা বির মূলধন থেকে কমবে, তাই ডেবিট দিকে লিখলাম। আর কি দফা আছে? তারপর আছে পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ। আর এই পণ্য উত্তোলন আর উত্তোলনের সুদ তুমি কোথায় লিখছো? লাভ লোকসান আবন্টনের ক্রেডিট দিকে। যেমন তুমি লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকে যে দফাগুলো লিখছিলে, এই দেখো লাভ লোকসান আবন্টন হিসাব নামে ক্রেডিট দিকে স্থানান্তর হয়েছে। কোনগুলো স্থানান্তর হয়েছে? যার উপরে হেডিং ছিল অংশীদারদের মূলধন হিসাব। ঠিক তেমনইভাবে লাভ লোকসান আবন্টনে ক্রেডিট দিকে আবার কিছু দফা আছে যার উপরে হেডিং আছে
অংশীদারদের মূলধন হিসাব। কার কার উপরে হেডিং ছিল? উত্তোলনের সুদ আর পণ্য উত্তোলন। এই দেখো ডিসেম্বর 31 লিখবা লাভ লোকসান আবন্টন হিসাবে, লাভ লোকসান আবন্টন হিসাব। কাদেরকে নিয়ে আসবা? উত্তোলনের সুদ আর পণ্য উত্তোলন। কারণ উত্তোলনের সুদ আর পণ্য উত্তোলনের ফলে তাদের মূলধন কমবে। এই যে উত্তোলনের সুদ, এটা ক্রেডিট দিকে লেখা ছিল, এ উত্তোলনের সুদ দিবে 650 টাকা। তাহলে কারবার কি করবে? এর মূলধন থেকে কেটে নেবে, বির মূলধন থেকে কেটে নেবে। এটা কিন্তু এ এবং বি কারবারকে নগদ দিবে না, তাদের যে মূলধন আছে এই যে 80,000 টাকা আর 60,000 টাকা আছে, এইখান থেকে কিন্তু মূলধনের সুদ কারবার কর্তন করবে বা কেটে নেবে। এই জন্য এই 650 টাকা, এই 520 টাকা ডেবিট দিকা উত্তোলনের সুদ নামে তুমি লিখলে। এখন উত্তোলনের সুদ তুমি একটু নিজে থিঙ্ক করো, তুমি মালিকানা সত্ত্ব বিবরণীতে কী করো? বিয়োগ করো। পণ্য উত্তোলন তুমি মালিকানা সত্ত্ব বিবরণীতে কী করো? বিয়োগ করো। কে পণ্য উত্তোলন করছে? এ, তাহলে এর অ্যাকাউন্ট থেকে বিয়োগ হবে। বি করে নেই বি ড্যাশ। এখন তুমি কি করবা? সমাপনী মালিকানা সত্ত্ব বের করবা। বের করার জন্য কী করতে হবে? এর যে টাকাগুলো ছিল, বছরের শুরুতে ছিল 80,000, সে নতুন করে পাইছে 8,000, নতুন করে পেয়েছে 13,869। তাহলে এখন তার মোট টাকা কত হইলো? 1,01,896 যোগ করলে। ঠিক তেমনি বি, বছরের শুরুতে ছিল 60,000, নতুন করে 30,000, নতুন করে 6,000, নতুন করে 10,401 টাকা। তাহলে হিসাব কার শেষে এখন মোট কত? 1,06,401 টাকা। এই দুটো টাকা তুমি এখন ডেবিট দিকে স্থানান্তর করো, করে এই টাকা থেকে এই টাকা বিয়োগ করো, এই টাকা বিয়োগ করো, এই টাকা বিয়োগ করো। তাহলে এখন তুমি এর হিসাবকাল শেষে সমাপনী মূলধন পাওয়া 87,219 টাকা। ঠিক তেমনিভাবে বি, মোট টাকা থেকে এই টাকা বিয়োগ করো, এই টাকা বিয়োগ করো। বিয়োগ করলে তুমি বিয়োগ ফল পাবা। হিসাবকাল শেষে তার অ্যাকাউন্টে টাকা থাকবে 96,281 টাকা। দেখছো বিষয়টা? তাহলে এটা হচ্ছে এর সমাপনী মূলধন, এটা হচ্ছে বি সমাপনী মূলধন। তার মানে আমরা কি বলতে পারি? আমরা মালিকানা সত্ত্ব বিবরণী যেটা করি সেইভাবে এটা টিছকে করলাম, আর কোনো কিছু না। এখন আমরা লিখবো ডিসেম্বর 31 উদ্বৃত্ত সিডি, অর্থাৎ যেটা আমি বিয়োগ ফল বের করবো সমাপনী মূলধন, এটা আমার উদ্বৃত্ত সিডি। আর উদ্বৃত্ত সিডি বের হলে আমাকে কি করতে হয়? পরবর্তী হিসাব করে শুরুতে বিডি করে অঙ্কটা শেষ করতে হয়, দিয়ে এ টু জেড বক্স করতে হয়। আমরা বেসিক সহকারে কিভাবে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে হয় এটা শিখলাম। অবশ্যই তোমাদের ক্লাসটি ভালো লাগবে, তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো দেখবা, ইনশাআল্লাহ তোমরা একটু হলে উপকৃত হবা। তাহলে আজকে এই পর্যন্ত, আগামীতে আবার নতুন ক্লাস নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য বেশি বেশি দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।